জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়েছে 14 তারিখে ফার্স্ট শিফটে, তার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিছো তারা একবার কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। আর যারা পরবর্তী শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে? আজকের ক্লাসে আমি তোমাকে দেখাবো যে কতগুলো কোশ্চেন মানে পিছন থেকে রিপিট হয়েছে। ঠিক আছে? সেম কোশ্চেন, খালি একটু ভাষা চেঞ্জ করে দিয়েছে, বাকি মানে অ্যাজ ইট ইজ প্রশ্ন এসছে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের, দেখো বলছে কি যে নিচের কে ভর সংরক্ষণ সূত্র দিয়েছিল। অপশন তোমার এরকম কিছু অপশন দেওয়া ছিল, যার মধ্যে সঠিক অ্যান্সার কি তোমার অ্যাটর্নি লেবুজিয়ার। ঠিক আছে? অ্যাটর্নি লেবুজিয়ার তোমার ভর সংরক্ষণ রিলেটেড সূত্র দিয়েছিল। কি বলছে দেখো, ভর সংরক্ষণের সূত্রটি প্রথম ফরাসি বিজ্ঞানী আতোয়ান লেবুজিয়ার দ্বারা প্রদান করা হয়। এই নিয়মে কি বলেছিল যে ভর ধ্বংসও হয় না, প্রতিস্থগিতও হয় না, এটা কেবল একটা রূপ, মানে একটা রূপ থেকে একটা রূপে চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, জন ডাল্টন যদি বলে তোমাদের, জন ডাল্টন কে ছিল? এ হচ্ছে কি পরমাণুর বৈজ্ঞানিক সিদ্ধান্ত দিয়েছিল। ঠিক আছে? পরমাণুর পরমাণুর বৈজ্ঞানিক সিদ্ধান্ত, বৈজ্ঞানিক সিদ্ধান্ত দিয়েছিল। ঠিক আছে? রবার্ট বয়েল কি দিয়েছিল? এই গ্যাসের নিয়ম দিয়েছিল, গ্যাসের নিয়ম দিয়েছিল। ঠিক আছে? অ্যাটর্নি ল্যাভোজিয়ারকে না ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয়। এক সেকেন্ড দাঁড়াও, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। ঠিক আছে? ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয়। জে থমসন কি করেছিল? এই ইলেকট্রনের খোঁজ করেছিল। ঠিক আছে? ইলেকট্রনের খোঁজ করেছিল কে? জে থমসন। ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে যদি এরকম এইগুলো থেকে যদি কিছু আসে তো তোমরা আজকে জেনে নিলাম। কেমন? তো সঠিক অ্যান্সার কি অ্যান্টোইন লেবোজিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি যে দেখো, এই কোশ্চেনটাও কিন্তু রিপিটেড কোশ্চেন। প্রথম কোশ্চেন আজকে পেলা, যেটা রিপিট কোশ্চেন, এই 2-3 দিনের মাথায় রিপিট হয়েছে। বলছে মধ্যাকর্ষণের কারণে ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র কি বলেছিলাম? জি সমান সমান GM বাই আর স্কোয়ার। ঠিক আছে? এখানে এম কি? কোন গ্রহের দ্রব্যমান বা ভর, আর হচ্ছে সেই গ্রহের ব্যাসার্ধ। পৃথিবী যদি ব্যাসার্ধ বলেছিলাম কত? 64,400 কিলোমিটার। জি কে কি বলা হয়? সার্বত্রিক মানে মধ্যাকর্ষণ নিয়তাঙ্ক। এটা মানে মান কত? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ঠিক আছে? এটা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। মানে কোশ্চেনটা কি বলতো, কোশ্চেন এসেছিল এটাই, কিন্তু কি একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে? চলো দেখো, এর কিছু ফ্যাক্ট আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, ফ্যাক্টগুলো তুমি আজকে আবার জেনে নাও। দেখো দেখো বলছে কি মাধ্যাকর্ষণ কারণে মাধ্যাকর্ষণের কারণে ত্বরণের মান একটি গ্রহের এম মানে ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে। নিউটনের সর্বজনীন মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে জি সমান সমান কি? GM বাই আর স্কোয়ার। যেখানে জি কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা কি মান কোথাও পরিবর্তন হয় না, পুরো ব্রহ্মাণ্ডে সব জায়গায় এক থাকে। আর পরিবর্তন কার হয়? ছোট জি এর মান পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, জি এর মান বলে দিলাম 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা কি? এটা একটা স্কেলার রাশি। আর এম কি? এম হচ্ছে কোনো গ্রহের ভর, আর হচ্ছে মানে কোনো গ্রহের ব্যাসার্ধ। পৃথিবীর কত বলেছিলাম? 6,400 কিমি। ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি যে 2025 সালের জুলাই মাসে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে কোন কানাডিয়ান সাঁতারু মাইকেল থেলপসের রেকর্ড ভেঙে দিয়েছিল? এটা হচ্ছে সামার ম্যাকিনটোস। ঠিক আছে? সামার ম্যাকিনটোস কাকে হারিয়ে মানে কার রেকর্ড ভেঙেছে? মাইকেল ফেলপস পরের রেকর্ড ভেঙে দিয়েছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি যখন কোনো বস্তু সমান বেগে চলে তখন তখন নিচের কোন বিবৃতিটি ভুল? ত্বরণ শূন্য, VT গ্রাফটি এক্স অক্ষের সমান্তরাল, বেগ সময়ের গুণফল ত্বরণ দেয়, বস্তুটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্বে। দেখো, বেগ সময়ের গুণফল ত্বরণ দেয় না। ত্বরণ মানে কোনটা? বেগ সময়ের ভাগফল। বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ বেরোয়। ঠিক আছে? তার মানে কি এটাই একমাত্র ভুল আছে। দেখো বাকিগুলো আমি তোমাকে দেখো বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? এটা একটা গ্রাফ, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই তো? এবার দেখো আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে টাইম, তাই তো? তার মানে কি এখানে যেই মানে রেজাল্টেন্টটা আসবে সেটা কি পুরোটাই অ্যাক্সেলারেশন মানে ত্বরণ হবে। তো এই সোজা সরল রেখায় যদি একটা দাগ যায় তার মানে কি এক সমান ত্বরণ। এইভাবে যদি বেঁকে উপরের দিকে যায় তার মানে কি ত্বরণ কম মানে বৃদ্ধি হচ্ছে। যদি এইভাবে যদি নিচে নামে তার মানে কি ত্বরণ কমছে। 1 নম্বর কি বললাম? এক সমান ত্বরণ। 2 নম্বরে বললাম ত্বরণ বৃদ্ধি হচ্ছে। 3 নম্বরে বললাম ত্বরণ কমছে। এই 4 নম্বর এটা হচ্ছে এক সমান বেগ। ঠিক আছে? 4 নম্বর কি? এক সমান বেগ। আর বেগ যদি সমান থাকে তাহলে ত্বরণের মান কি হয়? ত্বরণ সমান সমান শূন্য হয়ে যায় বেগ সমান থাকলে। কারণ তুমি তুমি নিজেই চিন্তা করো, তুমি যখন মানে বাইক চালাচ্ছ, যখন ওই এক্সেলেটর যদি না ঘোরাও, মানে একই স্পিডে তুমি চলো, তার মানে কি তোমার
মানে তুমি এক্সেলারেট করছো না, মানে এক্সেলারেটের মান কত তোমার 0 হয়ে যাচ্ছে। আর 5 নম্বরে একটা হয় এখানে হচ্ছে সময় স্থির হয়, ঠিক আছে। কিন্তু সময় তো কখনো স্থির হয় না, তাই এটা একটা কি অসম্ভব অবস্থা। যেমন দেখো সেম আগের দিয়ে আমি তোমাকে এই গ্রাফটা বলেছিলাম, এই গ্রাফ থেকে দেখো এই প্রশ্নটা এসছে। হ্যাঁ এটা ঠিক যে এখানে হয়তো মানে একদম কনসেপ্টই আলাদা করে দিয়েছে এই তিনটার সাথে যে গুণফল ত্বরণ দেয়, কিন্তু দেখো মানে যেই ওদের মানে কোশ্চেন মানে জিজ্ঞেস করার যে ধরন কিন্তু এই রিলেটেডই আছে, তাই না? তাহলে দেখো প্রথমটা কি ত্বরণ শূন্য, দেখো ত্বরণ এখানে শূন্য হয়ে গেল। বলছে এ ভিটি গ্রাফটি এক্স অক্ষের সমান্তরাল, এই যে এইটা আর এইটা কি একে অপরের সমান্তরাল, বস্তুটি সমান সময়ে ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ সময় যত যত বাড়ছে দেখো বেগও সেরকম ভাবে বাড়ছে, ঠিক আছে, মানে যেহেতু অ্যাক্সেলারেট করছে না তাই সময়ের সাথে সাথে বাড়ছে, তাই না? তো বুঝতে পারলা সঠিক অ্যান্সার তোমার কি হবে, বেগ ও সময়ের গুণফল কখনো ত্বরণ দেয় না। বেগ সময়ের গুণফল তোমার কি দেয় বলো তো, আবেগ দেয়। আবেগ মানে হচ্ছে ইম্পালস। বেগ সময়ের গুণফল তোমাকে আবেগের সম্বন্ধে বলে, ইম্পালসের সম্বন্ধে বলে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। দেখো কি বলছে, পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। এখানে 4টা বিবৃতি তোমার দেওয়া আছে। দেখো প্রথমে তো জেনে নাও যে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, ঠিক আছে, mgh। এবার কি বলছে দেখো, এটি কখনোই কি গতিশক্তিতে রূপান্তরিত হয় না, না এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। ধরো কোনো বস্তু যখন হাইট চলে আসে উপর থেকে ধরো একটা জিনিস পড়ছে, তো সেই মধ্যে উপরে যখন বস্তুটা আছে এর মধ্যে একটা কি ভর আছে, এর মধ্যে নিচের থেকে একটা কি একটা মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্লিয়ারেশন আছে, প্লাস এর একটা হাইট আছে। এবার যখন ধরো উপর থেকে কোনো জিনিস পড়ছে তখন তো তার মধ্যে গতিশক্তি চলে আসবে, তার মানে কি প্রথম বিবৃতিটা ভুল। দ্বিতীয় বলছে এটি ভরের উপর নির্ভর করে না, দেখো সূত্রতেই এম দেওয়া আছে, তার মানে কি এটাও ভুল। বলছে এই পৃথিবী পৃষ্ঠে এর মান শূন্য ধরা যেতে পারে, হ্যাঁ এটা ধরা যেতে পারে। দেখো কোনো পৃথিবী পৃষ্ঠ আছে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে এর জি এর মান কমে, ঠিক আছে, মানে আর উপরে নিচে আনলে হচ্ছে জি এর মান কমে, পৃথিবী পৃষ্ঠে জি এর মান তোমার ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কি হবে, বলছে পৃথিবী পৃষ্ঠের মান শূন্য ধরা যেতে পারে কেন, কারণ দেখো পি সমান সমান আমরা কি জানি এম জি এইচ, ঠিক আছে। এবার এম ধরো কিছু একটা আছে, জিও ধরো 10 তো আমরা সবাই জানি। এবার দেখো এইচ যেহেতু এখানে নাই, তাই না, কোনো হাইট নেই, তার হাইট মানে নেই, তার মানে কি জিরো হাইটে আছে, আর জিরো যদি গুণ হয় পি এর সাথে তাহলে ওভারঅল অ্যান্সার কি হয়ে যাবে, জিরো চলে আসবে। তার মানে আমি বলতেই পারি যে পৃথিবী পৃষ্ঠের মান শূন্য হিসেবে ধরা যেতেই পারে। বুঝতে পারলে তো, এখানে হাইট আসছে না, না হাইট আসলে না তোমার কিছু মানতে হবে, যখন হাইট নেই তখন কি জিরো হাইট। তারপরে দেখো কি বলছে, এটি কেবলমাত্র চলমান বস্তুতেই পাওয়া যায়, না চলমান বস্তুতেই কেবল পাওয়া যায় না। ঠিক আছে, এটা এই বস্তুটা সেখানে পাওয়া যায় যার মধ্যে হাইট আছে, হাইট না থাকলে তোমার পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে না, কেমন? চলো কিছু ফ্যাক্ট তোমরা এর মধ্যে দেখে নাও যেটা বললাম। দেখো এই তোমাকে আমি বললাম যে স্থিতিশক্তি সূত্র কি, পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ। স্থিতিশক্তিকে গতিশক্তি রূপান্তরিত করা যেতে পারে কখন, যখন উচ্চতা থেকে পড়ে যাওয়া কোনো বস্তুর। প্লাস কি পৃথিবী পৃষ্ঠে এর রেফারেন্স স্তর হিসাবে বিবেচনা করা হয়, যেখানে কিনা সম্ভাব্য শক্তির মান শূন্য হয়, কেন, কারণ এইচ সমান সমান জিরো হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য মানে রেফারেন্স হিসাবে শূন্য ধরা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। দেখো কি বলছে, যে অ্যালুমিনিয়াম এবং তামার মধ্যে বিক্রিয়াশীলতা সিরিজের নিচের কোন উপাদানটি অবস্থিত। দেখো বিক্রিয়াশীলতার মানে রিঅ্যাক্টিভিটি সিরিজ তোমরা না জানলে এই প্রশ্নটা তোমরা করতে পারবে না। রিঅ্যাক্টিভিটি সিরিজ কি, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপর আয়রন, তারপর হচ্ছে কি সীসা, মানে সীসাকে কি বলে, সীসাই তো বলে, সীসা, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে কি কপার, তারপর তারপরে কি সিলভার, ঠিক আছে, তারপর প্ল্যাটিনাম। এটা হচ্ছে তোমাদের অবিক্রিয়তাশীলতা, এই দিক থেকে এদিকে গেলে অবিক্রিয়তাশীলতা কমতে থাকে, ঠিক আছে। তার মানে সব থেকে বেশি অবিক্রিয়াশীলতা কে, পটাশিয়াম, সেকেন্ড কে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এরকম। তো দেখো এবার কি বলেছে, অ্যালুমিনিয়াম এবং তামার মধ্যে বিক্রিয়াশীলতা সিরিজের নিচের কোন উপাদানটি অবস্থিত। আমাদের দেখো অ্যালুমিনিয়াম কোথায় আছে, এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। আর কি বলেছে, অ্যালুমিনিয়াম এবং তামার মধ্যে, দেখো তামা এখানে আছে, এর মাঝখানে যেটা তোমার অপশনে থাকবে সেটাই। দেখো জিঙ্ক দেওয়া আছে, তো জিঙ্ক হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। দেখো পটাশিয়াম কি, পটাশিয়াম হচ্ছে প্রথম ফার্স্ট রিঅ্যাক্টিভ সিরিজ, মানে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। তারপরে সেকেন্ড কি সোডিয়াম কি হচ্ছে সেকেন্ড। সোডিয়াম কোথায় পাওয়া যায়, সোডিয়ামকে হচ্ছে চাকু দিয়ে কাটা যায়, মনে রাখবা, চাকু দিয়ে কাটা যায়। প্লাস এটা কি জলের সাথে বিক্রিয়া করে নেয়, মানে জলে দিলে এটা কি ব্লাস্ট হয়ে যায়, তাই তো, জলে দিলে বিক্রিয়া করে যায়। গোল্ড কি, আমাদের গোল্ড হচ্ছে মানে গয়না তৈরি করার জন্য, গয়না তৈরির জন্য ব্যবহৃত হয়। গোল্ড কি সব থেকে বেশি কি বলে মানে গোল্ড কে বলে, তো তুমি যত তার বানানো যায় সব থেকে বেশি, ওটাকে কি বলে, ইংরেজিতে কিছু একটা বলে, প্রথমে নামটা মনে পড়ছে না আমার। গোল্ড হচ্ছে কি তন্ন, যেটাকে বলে তন্ন, ঠিক আছে, তন্ন যেটাকে বলে, মানে গোল্ডকে তুমি অনেক মানে একটা ছোট অল্প তার মানে গোল্ড সোনা নিয়ে তুমি অনেক লম্বা তার তৈরি করতে পারবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার তোমার কি হলো, 10 হয়ে গেল সঠিক অ্যান্সার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি,
যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়া মানে তৈরি করলে যে বিক্রিয়াটি ঘটে তাকে কি বলা হয়? দেখো, তাকে যখন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে যখন আমি হিট দিচ্ছি তখন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এর মানে কি বলতে আছে, যখন কোনো মানে একক অভিক্রিয়া আছে যাকে তাপ দেওয়ার ফলে দুটো সরল প্রোডাক্টে ভেঙে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? ডিকম্পোজিশন অভিক্রিয়া বলবো, ঠিক আছে? ডিকম্পোজিশন অভিক্রিয়া বলবো। আর এই যেহেতু এটাকে হিট দেওয়া হচ্ছে, তো এটাকে ডিকম্পোজিশনের জায়গায় সম্পর্কে যদি এন্ডোথার্মিক রিয়াকশনও দিয়ে দেয়, ঠিক আছে? এন্ডোথার্মিক রিয়াকশনও যদি দিয়ে দেয়, তাও সেটা তোমার ঠিক হবে। কেন? কারণ এখানে হিটের ব্যবহার হচ্ছে, তাই, ঠিক আছে? আর হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন কি হয়, মানে এটাতে কি হয় কি, যেমন কম্বিনেশন রিয়াকশনে কি হয়, এ প্লাস বি মিলে এ বি তৈরি হয়, তাই তো? কিন্তু ডিকম্পোজিশনে কি হয় বলতো, এ বি থেকে এ প্লাস বি তৈরি হয়, ঠিক আছে? এখানে কি দুটো প্রোডাক্ট মানে অভিকারক মিলে একটা অভিকারক তৈরি হচ্ছে, এখানে একটা অভিকারক থেকেই তোমার দুখানা প্রোডাক্ট তৈরি হবে। ডবল ডিসপ্লেসমেন্ট কি হয়, এ বি প্লাস সিডি আছে, এটাকে যদি তোমাকে অভিক্রিয়া করা হয় তাহলে কি হবে, এ সি প্লাস বিডি, ঠিক আছে? এটাকে ডবল ডিসপ্লেসমেন্ট তৈরি মানে রিয়াকশন বলা হয়। কেমন? চলো দেখো, এখানে লিখেও দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়াকে ডিকম্পোজিশন রিয়াকশন বলা হয়। এখানে একটি বিক্রিয়ক মানে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে দুই বা ততোধিক সরল উৎপাদ যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এটি একটি এন্ডোথার্মিক বিক্রিয়া, কারণ এর জন্য তাপের প্রয়োজন হচ্ছে। ফর্মুলা আছে সিএও কে কি বলা হয়, কুইক লাইম বলা হয়, ঠিক আছে? কুইক লাইম বলা হয়। এটা তোমাদেরকে আগের দিনই করেছি, আগের একটা ভিডিও দেখবো যে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বলেছি, এমন না যে নতুন কিছু বলছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, শিল্পে আল্ট্রাসাউন্ড কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? দেখো, আল্ট্রাসাউন্ড শিল্পে হচ্ছে ধাতুর ভেতরে ফাটল মানে শনাক্ত করার জন্য করা হয়, ঠিক আছে? আর এই শনাক্ত করার ব্যাপারটা কি বলে, এনডিটি, ঠিক আছে? নন ডিস্ট্রাকটিভ কিছু একটা বলে, টি দিয়ে কিছু একটা আছে, মনে পড়ছে না, যাই হোক। তো কি হলো, এটা কি করে না, কোনো মেটাল আছে কিনা, ধরো এর ভিতরে এটা একটা মেটাল আছে, এর মেটালের ভিতরে এই আল্ট্রাসাউন্ড রে কে পাঠানো হয়। এবার ধরো এখানে একটা ছোট ফাটল আছে, ঠিক আছে, কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তখন কি করবে, এই ফাটল মানে রেটা ভিতরে যাবে আর লেগে না সঙ্গে সঙ্গে ফেরত চলে আসবে, মানে এখান থেকে এসে রিফ্লেক্ট হয়ে যাবে। তো সেই হিসাবে সেই জন্যই আমরা আল্ট্রাসাউন্ডকে কোনো ধাতুর ভেতরে ফাটল শনাক্ত করার জন্য আমরা এটা ব্যবহার করি। কেমন? আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে যে এই গিয়ে ধাক্কা লাগলো দিয়ে ফিরে আসলো, তার মানে কি, এটা রিফ্লেকশন মানে প্রতিফলন সিদ্ধান্তে কাজ করে, প্রতিফলন সিদ্ধান্তে কাজ করে, ঠিক আছে? যদি তোমাদের পরবর্তী শিফটে প্রশ্ন আসে, যেমন আল্ট্রাসাউন্ড থেকে প্রশ্ন এসেছে কালকে, যদি আল্ট্রাসাউন্ড থেকে জিজ্ঞেস করে যে আল্ট্রাসাউন্ড কোন সিদ্ধান্তে কাজ করে, তো অপশন কি মানে সঠিক অ্যান্সার কি হবে, প্রতিফলন সিদ্ধান্ত। কেমন? চলো দেখো, যেটা তোমাকে বললাম আর কি, শিল্পতে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, হ্যাঁ টেস্টিং মনে পড়ছিল না আমার। টেস্টিং এর জন্য কি আল্ট্রাসাউন্ড তরঙ্গ ব্যবহার করা হয়। এটা কি হয়, ধাতুর ভেতরে পাঠানো হয়, যদি ভিতরে ফাটল গর্ত থাকে তাহলে কি হয়, সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসে। তার মানে কি, এটা প্রতিফলনের উপর ভিত্তি করে হয়। ধাতুগুলির অভ্যন্তরীণ ত্রুটিগুলি তাদের ক্ষতি না করেই শনাক্ত করার জন্য আল্ট্রাসাউন্ডের ব্যবহার করা হয়, ঠিক আছে? তাই সঠিক উত্তর কি, ধাতুর মধ্যে ফাটল শনাক্ত করা সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, অ্যামিবার প্রজননের সময় কোষগুলি কিভাবে বিভাজিত হয়? অ্যামিবার প্রজননের সময় কোষ দুটো ভাবে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? আর এটাকে কি বলা হয়, বাইনারি ফিশন বলা হয়। কেমন? এটাকে কি বলা হয়, বাইনারি ফিশন। দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়াকে বাইনারি ফিশন, ফিশন। আর যখন অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায় তখন কি হয়, মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশন, ঠিক আছে? এই যে দুটো জিনিস মনে রাখো। তো অ্যামিবা কি করে, এটা তারা দুটো ভাগে ভাগ হয়ে যায় যখন প্রজননের সময়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে আজকে এসছে। দেখো এটা কি বলছে, যে এক সেকেন্ড, কি বলছে, কোন প্রক্রিয়ার একটি পদার্থের কণা তাদের গতির কারণে অন্য পদার্থের সাথে নিজে নিজেই মিশে যায়, ঠিক আছে? দেখো এটাকে কি বলে, এটাকে ডিফিউশন বলা হয়, ঠিক আছে? মানে কি বলতে চাইছে, একটি পদার্থের কণা তাদের গতির কারণে অন্য পদার্থের সাথে মিশে যায়। যেমন ধরো তুমি একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে ধরো জল আছে, তো এবার ওর মধ্যে তুমি ধরো একটা এক ফোঁটা রং দিবা, দেখবা রংটা আস্তে 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 পুরোটাতে ছড়িয়ে মিশে যাবে। মানে কি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াকেই বিসরণ মানে ডিফিউশন বলে। এটা কি গ্যাসের মধ্যেও এটা দেখা যায়, ঠিক আছে? গ্যাসের মধ্যেও এটা দেখা যায়। আচ্ছা, কনডেনশন কি হয়, এটা হচ্ছে মানে গ্যাস থেকে তরলে পরিণত হওয়াকে কি বলে, ঠিক আছে? গ্যাস থেকে সোজা তরলে পরিণত হলে সেটাকে কনডেনশন বলে। অ্যাডজারপশন কি বলে, এটা মানে হচ্ছে শোষণ। এটাকে কি বলে, এটা হচ্ছে মানে কোনো পৃষ্ঠের মধ্যে চিপকে যাওয়াকে বলে, ঠিক আছে? কোনো কণা কোনো পৃষ্ঠের মধ্যে চিপকে গেল, সেটাকে শোষণ বলে। সাবলিমেশন কি বলে, এটা হচ্ছে কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, কঠিন থেকে একদম গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে সাবলিমেশন বলা হয়, ঠিক আছে? চলো
দেখো এখানে লিখেও দেওয়া আছে, ডিফিউশন কি এমন একটি প্রক্রিয়া যেখানে কণাগুলি তাদের মুক্ত এবং এলোমেলো গতির কারণে অন্য পদার্থের মধ্যে ছড়িয়ে পড়ে, যেমন জলে ধীরে ধীরে ছড়িয়ে পড়া এক ফোঁটা কালির দাগ। তারপরে কনডেনশন কি বললাম, মানে ঘনীভবন, গ্যাস থেকে তরলে মিশে যাওয়া মানে পরিবর্তন হয়ে যাওয়া। শোষণে কি হয়, পৃষ্ঠের সাথে কণার আনুগত্য মানে কি চিপকে যাওয়া। সাবলিমেশন কি বলে, কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে যাওয়াকে সাবলিমেশন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আজকে তোমাদের পরীক্ষাতে এসছে। দেখো বলছে কি যে নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মানে সিএনএস এর অংশ। ঠিক আছে, সিএনএস এর দুটো ভাগ, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা কি মস্তিষ্ক, আর দ্বিতীয় হচ্ছে মেরুদণ্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ড, মেরুদণ্ড। দেখো অপশনে কি দেওয়া আছে, মেরুদণ্ড দেওয়া আছে, মানে মেরুদণ্ড হয়ে গেল সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই যে এই তিনটা, এগুলো কি পেরিফেরাল মানে নার্ভাস সিস্টেমের অংশ। ঠিক আছে, স্পাইনাল কর্ড, তারপর হচ্ছে স্পাইনাল নার্ভ, ক্যানিয়াল নার্ভ, অটোনমিক নার্ভ, এগুলো সব কি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভাগ। যেমন তোমাকে আজকে যেমন সিএনএস জিজ্ঞেস করেছে, কালকে তোমাকে পিএনএস জিজ্ঞেস করতেই পারে। তোমার পিএনএস এর এই তিনটা ভাগ হচ্ছে পিএনএস এর ভাগ। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। দেখো বলছে কি যে 2025 সালে রাশিয়া এবং ইরান কত বছরের জন্য রাজনৈতিক, জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্কিত একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন? এটার অ্যান্সার হচ্ছে 20 বছর হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 20 বছরের জন্য চুক্তি করেছে। তো কি বলছে, বলছে কি যে রাশিয়া এবং ইরান, এটা মনে রাখবো, 17 জানুয়ারি 2025 তারিখে কোথায়, মস্কোতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছেন। এগুলো তো ইম্পর্টেন্ট নয়, ক্ষেত্রে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এই চুক্তিটি 20 বছরের জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবং এর লক্ষ্যটা মনে রাখবো, তো লক্ষ্য কি, দুই দেশের মধ্যে কূটনৈতিক, জ্বালানি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। কেমন? এই ফ্যাক্টটা তোমরা মনে রাখবে। এখান থেকে রেলের একটা জিনিস মনে রাখবে, যেখান থেকে টপিক ওরা চুজ করে নেয় সেই টপিক থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের আজকে পরীক্ষাতে এসছে। দেখো এই প্রশ্নটা হচ্ছে 2-3 দিন আগেই করানো একটা প্রশ্ন, রিপিটেড কোশ্চেন, মানে দুইটা কোশ্চেন আজকে রিপিট পাওয়া গেল। কি বলছে, চিপসের প্যাকেটগুলিতে জারণ বা আর্দ্রতা থেকে রক্ত পাওয়ার জন্য কোন গ্যাস ভরা হয়? ঠিক আছে, এই আজকের কোশ্চেনটা কি বলতো, এটা একটু স্টেটমেন্ট টাইপের কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনের কথা এটাই ছিল যে চিপসের প্যাকেটে কোন গ্যাস রাখা হয়। তো দেখো সঠিক অ্যান্সার তো তোমরা বলেই দিয়েছিলাম, নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন। এবার দেখো কেন এটা করে, কিছু ফ্যাক্ট তোমরা জেনে নাও। যে অক্সিজেনের সংস্পর্শে এলে চিপসের ফ্যাটস মানে সেটা কি হয়, জারণের কারণে নষ্ট হয়ে যায়। জারণে কি হয়, অক্সিজেন যুক্ত হয়, তাই না? অক্সিজেন যখন চিপসের প্যাকেটের মধ্যে চলে আসে, তার কারণে কি নষ্ট হয়ে যেতে পারে। নাইট্রোজেন কি একটি নিষ্ক্রিয় গ্যাস, যা অক্সিজেন কে প্যাকেটের বাইরে রাখে, আর্দ্রতার প্রভাবকে কমায়। এর ফলে কি হয়, চিপস মানে দীর্ঘ সময় ধরে তাজা থাকে, মুচমুচে থাকে। এই কারণেই চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। কেমন? তো সঠিক অ্যান্সার কি, তোমার নাইট্রোজেন গ্যাস। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের আজকে পরীক্ষায় এসেছিল। দেখো ফিজিক্সের নিউমেরিক্যাল থেকে এই প্রশ্নটা আজকে তোমাদের এসছে। বলছে সম্পূর্ণ কার্য যদি 100 জুল হয়, চার্জ যদি 5 কুলম্ব হয়, তাহলে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্যের ফর্মুলা কি, ভি সমান সমান W/Q। এখানে W কি হয়, ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, কিউ হচ্ছে চার্জকে রিপ্রেজেন্ট করছে, আর ভি হচ্ছে তোমার বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্সিয়ালকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার তুমি অ্যাজ ইট ইজ মান রেখে দাও। ডাব্লিউর মান কত দিয়েছে, 100 জুল দিয়ে দিয়েছে। চার্জ আমার কত দিয়েছে, 5, তাহলে ভোল্ট কত হবে, 5 বারে যদি কেটে যায় 20 ভোল্ট, তাই না? 20 ভোল্ট। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে আজকে। দেখো বলছে কি, সুপ্রিম কোর্টে সম্প্রতি 2025 সালের মে মাসে বিচারক চাকরিতে মানে জাজ হওয়ার জন্য ওকালতির কত বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করেছে? এটা সঠিক অ্যান্সার কি, 3 বছর বাধ্যতামূলক করেছে। ঠিক আছে, মানে জাজ হওয়ার জন্য তোমাকে 3 বছর আইনি অনুশীলন প্র্যাকটিস করতে হবে। দাও কিছু ফ্যাক্ট এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি। বলছে কি 20 মে, এই ডেটটা মনে রাখবা, 20 মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট তার রায় পূর্ববহাল করে যে বিচারক পরিষেবায় যেমন সিভিল জাজ, জুনিয়র ডিভিশন প্রবেশ স্তরের পদের প্রার্থীদের আইনজীবী হিসাবে কমপক্ষে 3 বছরের আইনি অনুশীলন থাকতে হবে। এটা নিশ্চিত করবে যে বিচার বিভাগে যোগদানকারী প্রার্থীদের সরাসরি আদালতের অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়মটি 2002 সালের পূর্ববর্তী একটি রায়কে উল্টে দেয়, যা নতুন আইন স্নাতকদের সরাসরি নিয়োগের অনুমতি দেয়। ঠিক আছে, এরা কে করেছে, সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই মামলায় রায় দিয়েছে যে নিম্ন বিচার বিভাগের মানে দেখো কোন বিভাগের জন্য, নিম্ন বিচার বিভাগের বিচারক হওয়ার জন্য কমপক্ষে 3 বছরের অনুশীলন প্রয়োজন। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি, তোমার সঠিক অ্যান্সার হচ্ছে 3 বছর। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের আজকে পরীক্ষাতে এসছে। দেখো অ্যাসিড বেস সল্ট থেকে এই প্রশ্ন তোমাদের আজকে পরীক্ষাতে এসছে। বলছে এ বি সি এর পিএইচ ভ্যালু যথাক্রমে 3, 7 এবং 14, তাহলে নিম্নলিখিত বিবৃতিটি কোনটা সঠিক? দেখো 1 থেকে 14 পর্যন্ত তোমরা জানো আমাদের মানে পিএইচ ভ্যালু হয়, থাকে, যার মধ্যে এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 7, এখানে হচ্ছে 14। ঠিক আছে, এই সাইড 0 থেকে 7 অব্দি এটা কি বলে, এটা বলে অ্যাসিড, এটা হচ্ছে কি নিউট্রাল, এটা হচ্ছে বেস। ঠিক আছে, তিনটা হয়ে গেল। এবার দেখো এই নিউট্রাল থেকে যত তুমি এই দিকে যাবা, তোমার অ্যাসিড মানে অ্যাসিডের কি
কি বলবো প্রবল হতে থাকে, শক্তিশালী হতে থাকে। মানে কি, ধরো যার 1 আছে অ্যাসিডের পিএইচ মান, আর যার ধরো 6 আছে, এই দুটোর মধ্যে যদি বলা হয় 1 হচ্ছে প্রবল অ্যাসিড, 6 হচ্ছে দুর্বল অ্যাসিড, ঠিক আছে। মানে কি 7 থেকে যত বাম সাইডে যাওয়া যাবে তত অ্যাসিড প্রবল মানে শক্তিশালী হতে থাকবে। সেম কন্ডিশন এখানেও দেখো, তুমি 7 থেকে যত ডান দিকে যেতে থাকবা বেস তত শক্তিশালী হতে থাকবে। মানে কি একটা বেসের ভ্যালু ধরো 8 আছে, ঠিক আছে, আর একটা বেসের ভ্যালু ধরো 14 আছে। তার মানে কি 8 হচ্ছে দুর্বল বেস আর 14 হচ্ছে কি শক্তিশালী বেস, ঠিক আছে। এবার দেখো প্রশ্নে কি বলেছে তোমাকে, বলছে এ একটি শক্তিশালী অ্যাসিড এবং সি একটি শক্তিশালী ক্ষার। এ কত বলে দিয়েছে, 3 বলে দিয়েছে এ, আর সি হয়েছে 14। মানে প্রথমটা দেখো ঠিক আছে, তাই না। এ হচ্ছে শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, মানে এইদিকে যেহেতু আছে 1, এখানে 2 3 4 5 6 এভাবে যাবে, তো যত এইদিকে থাকতে থাকবে তত শক্তিশালী হবে। দ্বিতীয় কি বলছে, বি একটি শক্তিশালী অ্যাসিড এবং সি একটি শক্তিশালী ক্ষার। সি তো হয়ে গেল 14, 14 তো ক্ষার, 14 ক্ষার হতে পারে, সরি সরি, কি বলেছে, বি একটি শক্তিশালী অ্যাসিড, বি হচ্ছে তোমার 7, 7 হচ্ছে নিউট্রাল, 7 হচ্ছে কি জল, এখানে অ্যাসিড হতেই পারে না। এ হচ্ছে উদাসীন, উদাসীন মানেও কি সেই 7 জলের কথাই বলছে, কিন্তু এ হচ্ছে প্রবল অ্যাসিড, এটাও হবে না। সি হচ্ছে উদাসীন, সি হচ্ছে সলিড, মানে সলিড মানে কি বলবো শক্তিশালী ক্ষার, এটাও হবে না। সঠিক অ্যান্সার কি হবে তোমার, এ একটি অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, সি একটি শক্তিশালী ক্ষার, ঠিক আছে। বুঝতে পারলে তো তোমরা এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের আজকে পরীক্ষাতে এসছে। দেখো এখানে ওটাই লেখা আছে যে পিএইচ 7 হচ্ছে পদার্থটি উদাসীন, মানে কি জল, আর এখানে কে ছিল সেটা হচ্ছে বি। পিএইচ যদি 7-এর চেয়ে কম হয় সেটা পদার্থটি অম্লীয় হবে। পিএইচ যত কম হবে অ্যাসিড তত শক্তিশালী হবে, যেমন 3 যেটা বললাম। পিএইচ যদি 7-এর থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে, ক্ষার হবে, আর পিএইচ যত বেশি হবে ক্ষার তত শক্তিশালী হবে। মানে 14টা যে ছিল সি 14 যেটা ছিল, ততে সঠিক বক্তব্য হলো এ একটি শক্তিশালী অ্যাসিড, সি হলো একটি শক্তিশালী ক্ষার, ঠিক আছে। চলো নেক্সট দেখো, যেটা পরীক্ষাতে এসছে তোমাদের। দেখো কি বলছে, যে 2025 সালের নভেম্বরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি ভূগর্ভস্থ টানেল বা সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কিত কাজের জন্য কোন আইআইটির সাথে অংশীদারিত্ব করেছে, ঠিক আছে। দেখো এটার সঠিক অ্যান্সার কি হবে, চলো এটা একবার পড়ে নাও, তাহলে তোমরা নিজেরাই দিতে পারবে। 2025 সালের নভেম্বর মাসে ডিএমআরসি ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার, এটার ফুল ফর্ম তোমরা মনে রাখবে, এফআইটিটি, কি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার, ঠিক আছে। এবং আইআইটি দিল্লির, সঠিক অ্যান্সার বেরিয়ে গেল আইআইটি দিল্লি, অটল ইনকিউবেশন সেন্টার এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, ঠিক আছে। এই অংশীদারিত্বতে, মানে এই অংশীদারিত্বের লক্ষ্য ও গবেষণা কি বলেছে, উদ্ভাবনী কার্যক্রম, নগর গতিশীলতা সমাধান এবং ভূগর্ভস্থ টানেলিং এর জন্য সরাসরি সম্পর্কিত প্রযুক্তিগত উন্নয়ন, যেমন কি স্মার্ট অবকাঠামো, ডেটা চালিত সিস্টেম, টেকসই পরিবহন প্রযুক্তি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কি হলো, আইআইটি দিল্লি হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে আজকে। দেখো কি বলেছে, যে কোন টেকসই উন্নয়ন লক্ষ্য, মানে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মূলত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে অপশন নাম্বার বি, এসডিজি 12, ঠিক আছে, দায়িত্বশীল ভোগ এবং উৎপাদন। দেখো কি বলেছে, কিছু ফ্যাক্ট তোমরা জেনে নাও। প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন সরাসরি উৎপাদন এবং ব্যবহারের ধরনগুলির সাথে সম্পর্কিত। এসডিজি 12 এর লক্ষ্য হলো মানে সম্পদের বিজ্ঞতার সাথে ব্যবহার, অপচয় হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহারকে উৎসাহিত করা। অতএব প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে প্রাথমিকভাবে এসডিজি 12 এর সাথে সম্পর্কিত বলে মনে হয়, ঠিক আছে। এসডিজি, আজকে তোমাদের এই প্রশ্নটা এসেছিল, যে অপশনে তোমার এসডিজি 12 ছিল সেটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যে গ্রেগার জোহান মেন্ডেল কেন তার পরীক্ষায় প্রকৃত প্রজননকারী উদ্ভিদ ব্যবহার করেছিলেন। কারণ কি উত্তরাধিকার অধ্যয়ন করতে হতো তাকে। কেন, প্রজন্ম থেকে প্রজন্মতরে বিশুদ্ধ এবং স্থির বৈশিষ্ট্যের উত্তরাধিকার অধ্যয়ন করা ছিল, এই জন্যই ব্যবহার করেছিল, ঠিক আছে। কিছু ফ্যাক্ট তোমরা জেনে নাও। বলছে প্রকৃত প্রজননকারী উদ্ভিদ সেই সব উদ্ভিদ যারা স্বপরাগণের মত পরেও প্রতিটি প্রজন্মে একই রকমের বৈশিষ্ট্য প্রদান করে, এই জন্যই সে মানে এই গাছটা মানে এইরকম উদ্ভিদ ব্যবহার করেছিল, ঠিক আছে। বলছে মেন্ডেল এই ধরনের উদ্ভিদ ব্যবহার করে নিশ্চিত করেছিলেন যে দৃশ্যমান বৈশিষ্ট্যগুলি পরিবেশগত প্রভাবের পরিবর্তে জিনগত কারণেই ঘটে, তাই তাদের উত্তরাধিকারের নিয়মগুলি স্পষ্টভাবে বুঝতে সাহায্য করেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে আজকে। দেখো কি বলছে, প্লাজমোডিয়াম নিম্নলিখিত কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। প্লাজমোডিয়াম হচ্ছে বাইনারি ফিউশন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, ঠিক আছে। তো কিছু ফ্যাক্ট আমি তোমাদের লিখে দিয়েছি। বলছি কি প্লাজমোডিয়াম কি ম্যালেরিয়া সৃষ্টকারী একটি পরজীবী, মানব দেহে অযৌনভাবে প্রজনন করতে মূলত একাধিক বিভাজনের মাধ্যমে করে। এই প্রক্রিয়ায় একটি কোষ বহুবার বিভাজিত হয়ে অনেকগুলি নতুন কোষ তৈরি করে। এই কারণে কি হয়, ম্যালেরিয়া সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক আছে। চলো দেখো, যেমন ফিজিং, বাডিং, এগুলো থেকে না তোমাদের বারবার প্রশ্ন আসছে। দেখে নাও ফিজন কাকে বলে।
ফিউশন মানে বিখণ্ডন কি হয়, অযৌন প্রজননে একটি জীবের দেহ দুটি অংশে বিভক্ত হয়ে নতুন দুটি জীব তৈরি করে। এই ধরনের প্রজনন এককোষী জীবের মধ্যে ঘটে যখন পরিস্থিতি অনুকূল থাকে, তখন জীব দ্বিবিভাজনের মধ্যে দিয়ে যায়। কিন্তু যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায় তখন একাধিক বিভাজনের প্রক্রিয়া ঘটে, মানে মাল্টিপল ফিউশনের প্রক্রিয়া ঘটে। ঠিক আছে, ফিউশন মেনলি কার জন্য, মানে কারা করে, অ্যামিবা আর ব্যাকটেরিয়া করে। মনে রাখবে এই দুটোই তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, মানে এখন অব্দি প্রশ্ন এসছে। আচ্ছা, বাডিং কি বলছে, এই ধরনের প্রজননে জীবের দেহ থেকে একটি কুড়ির মতো কাঠামো বের হয়। যখন এই কাঠামোটি বড় হয় তখন এটি বেশি ওজনের জন্য নিচে ভেঙে যায় এবং একটি নতুন জীব তৈরি করে। এর মানে উদাহরণ কি, হাইড্রা আর ইস্ট। কেমন, এই দুটো তোমরা মনে রাখো, এই দুটো থেকেই তোমার প্রশ্ন আসে। থিওরি তোমাকে ধরো এই বছর তো আসছে না, 2022 এরকম থিওরি বেস কোশ্চেন করছিল, এবার খালি ওয়ান লাইনার জিজ্ঞেস করছে। তারপর দেখো কি বলছে, ফ্র্যাগমেন্টেশন, এটার মানে কি, খণ্ডীভবন। বলছে এটি অযৌন প্রজননের একটি পদ্ধতি যেখানে একটি জীবদেহ কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রতিটি খণ্ড থেকে নতুন পূর্ণাঙ্গ জীব তৈরি হয়, যেমন কি স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া। ঠিক আছে, এই প্ল্যানেরিয়া যেমন কি অলরেডি তোমার পরীক্ষাতে চলে এসছে। ঠিক আছে, তোমরা চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি 26 জুন 2025 তার 80তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? এটা কি, এটা হচ্ছে ইউএনও। ঠিক আছে, জাতিসংঘ সংস্থা। আচ্ছা দেখো কি বলেছে, মানে জাতিসংঘ সনদ মানে ইউএন চার্টার স্বাক্ষরিত কবে হয়েছিল? 26 জুন 1945 সালে। এই কারণে প্রতি বছর 26 জুন জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এভাবে 2025 সালে 26 জুন জাতিসংঘ সংস্থা তার 80তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের আজকে পরীক্ষাতে এসেছিল। দেখো একটা প্রশ্ন আজকে তোমাদের এসেছিল, বলছে একটি আয়নার বিবর্ধনের সূত্র কি? দেখো বিবর্ধনের না কয়েকটা সূত্র আছে। আয়না যদি থাকে তাহলে কি হবে, মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, যদি লেন্স থাকে তাহলে কি হবে, ভি বাই ইউ। ঠিক আছে, আর যদি তোমাকে বলে দেয় কি, ধরো মানে কি বলবো, তোমাকে যদি বলে দেয় ধরো মাইক্রোস্কোপ দিয়ে দিল। ঠিক আছে, মাইক্রোস্কোপ, সেটার যদি তোমাকে বিবর্ধন বের করতে পারে তাহলে কি লিখতে হবে, 1+d/f। মাইক্রোস্কোপ বা ধরো কোনো, এটা ডি মানে কি, ডায়োপ্টার দেওয়া, মানে কোথাও পাওয়ার দেওয়া থাকলো, লেন্সের পাওয়ার বা তোমার আয়নার পাওয়ার দেওয়া থাকলো, তখন তোমরা বিবর্ধনের এই ফর্মুলাটা লাগাবো। আর মনে রাখবা এফ অলওয়েজ 25 সেমি নিতে হবে। ঠিক আছে, মানে নিচে, মানে এটা যদি তোমাকে হয় কি লিখবা, 1+d/25। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, কারণ এফ অলওয়েজ 25 হবে, 1 তো 1ই থাকবে, সো ডি তোমাকেই করতে হবে। তো কি বললাম, তাহলে আয়নার ক্ষেত্রে কি হয়, মাইনাস ভি বাই ইউ, লেন্সের ক্ষেত্রে কি হয়, ভি বাই ইউ। ঠিক আছে, দেখ এখানে লিখেও দিয়েছি আমি, এম এর যদি গোলাকার আয়নার জন্য কি হয়, মাইনাস ভি বাই ইউ। এখানে ভি কি, আয়না থেকে প্রতিচ্ছবির দূরত্ব, আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। লেন্সের জন্য সেম ভি বাই ইউ করতে হবে, শুধু আয়নার জন্য মাইনাস থাকবে, লেন্সের জন্য কিছু থাকবে না। ঠিক আছে, যদি বিবর্ধন মানে এম যদি শূন্যের থেকে বড় হয় তাহলে কি হবে, ছবিটি সোজা আর ভার্চুয়াল হবে। যদি এম যদি শূন্যের থেকে কম হয় তাহলে কি হবে, ছবিটা উল্টানো আর বাস্তব হবে। যদি এম যদি 1-এর থেকে বড় হয় তাহলে কি হবে, ছবিটা বড় করে দেখাবে, 1-এর থেকে কম হলে কি ছোট করে দেখাবে। আর যদি 1-এর সমান হয় তাহলে কি হবে, সমান সমান দেখাবে। বিবর্ধন কিছুই না, বিবর্ধন হচ্ছে কি তোমার জুম ব্যাপারটা। ঠিক আছে, জুমকেই ফিজিক্সের ভাষায় বিবর্ধন বলে, কেমন, আর কিছুই না। চলো নেক্সট দেখো, যে কোশ্চেনটা তোমাদের আজকে পরীক্ষাতে এসেছিল। দেখো কি বলছে, যে দেখো কি বলছে, যে সংখ্যালঘুদের মধ্যে স্বকর্মসংস্থান এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য রেভান্ত আন্নার সাহারা মিসকিন লা কোসম প্রকল্পটি কোন রাজ্য 2025 সালের সেপ্টেম্বর মাসে চালু করেছে? সঠিক অ্যান্সার তোমার হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, তো কিছু ফ্যাক্ট তোমরা জেনে নাও। দেখো রাজ্য হচ্ছে তেলেঙ্গানা চালু করেছে, উদ্দেশ্য কি, সংখ্যালঘুদের স্বকর্মসংস্থান, মানে নিজের হচ্ছে কি বলবো, নিজের স্টার্ট আপ তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। ঠিক আছে, পরিমাণ কত, 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। শুরুর তারিখ কবে, প্রায় সেপ্টেম্বর। এখানে ডেট দেখো দিয়েই দিয়েছে, ডেট দিয়েছে কি না, সেপ্টেম্বর মাসে, তোমরা মনে রাখো সেপ্টেম্বর মাসে চালু করেছে। অন্যান্য প্রকল্পের সাথে কি আছে, ইন্দিরাম বা সংখ্যালঘু মহিলা প্রকল্প এর সাথে শুরু করা হয়েছে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের আজকে সকালে পরীক্ষাতে এসছে। দেখো কি বলেছে, যে ওহমের সূত্র কখন কার্যকর হয় না? ওহমের সূত্র মানে কখন কার্যকর হয়, ওহমের সূত্র কখন কার্যকর হয়? ওহমের সূত্র বলেটা কি, দেখো যখন তাপমাত্রা স্থির থাকে তখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া মানে বিদ্যুৎ ধারা সমানুপাতি হয় কার, ভোল্টেজের। ঠিক আছে, তার মানে ভি সমানুপাতি চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিলাম, আই। তো এখানে আর কি হয়ে গেল, আর হয়ে গেল ওই তারের প্রতিরোধ, মানে রেজিস্ট্যান্স, প্রতিরোধ। ঠিক আছে, তাহলে দেখো কার্যকর কখন হয়, যখন পরিবাহীর তাপমাত্রা স্থির থাকে। অবশ্যই তাপমাত্রা স্থির থাকবে, তার সমস্ত ভৌতিক স্থিতি স্থির থাকবে। ঠিক আছে, কিভাবে তাপমাত্রা ক্রমাগত পরিবর্তিত হয় না, পরিবাহীর দৈর্ঘ্য ক্রমাগত পরিবর্তিত হয়, একদম না। যখন পরিবাহীর উপাদান পরিবর্তন করা হয়, একদম না। যখন তাপমাত্রা স্থির থাকে প্লাস কি বললাম, প্লাস ভৌতিক স্থিতি, ভৌতিক স্থিতি।
ঠিক আছে, অপশানে তোমার পরবর্তী পরীক্ষাতে তাপমাত্রা না দিয়ে ভৌতিক স্থিতিও দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো না, ওহমের সূত্র সম্বন্ধে আমি বলেও দিয়েছি যে ওহমের সূত্র অনুসারে যদি পরিবাহীর তাপমাত্রা এবং ভৌত অবস্থায় স্থির রাখা হয়, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ তার উপর প্রয়োগ করা বিভব পার্থক্যের সমানুপাতি হয়, মানে কি ভি সমানুপাতি আই হয়। ঠিক আছে, তো ভি সমানুপাতি চিহ্ন সরার জন্য একটা আর আই, এখানে আর কি হয়ে গেল, আর হয়ে গেল তোমার রোধ, যেটা তোমাকে বললাম। কেমন, তাহলে কি তাপমাত্রা পরিবর্তন হলে পরিবাহীর রোধ পরিবর্তিত হয় এবং ওহমের সূত্র আর কার্য করে না। ঠিক আছে, আর ওখানে কি দিয়েছিল, কোনটাতে কার্য করে, তার মানে কি কি হচ্ছে, ভৌতিক আর তাপমাত্রার ভৌত অবস্থাকে স্থির রাখতে হবে। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো এই প্রশ্নটা তোমাদের ডেলি আসছে দুর্নীতি সূচক পরীক্ষা। কি বলছে, দুর্নীতি ধারণা সূচক সিপিআই 2024 ভারতের স্থান কত। লাস্ট কোশ্চেন সেম রিপিট হয়েছে, মানে রিপিট কি হয়েছে, ওই দিন তোমার এসেছিল স্কোর কত, 38 স্কোর, মানে সরি মানে 38 ছিল ওভারঅল 100 কতটা দেশের মধ্যে, 180টা দেশের মধ্যে। ঠিক আছে, সরি 180টা দেশের মধ্যে না, ওটা যেটা র্যাঙ্ক ছিল, মানে 0 থেকে তো 100-র মধ্যে র্যাঙ্ক করা হয়, যে 100 সে হচ্ছে ভালো, যে 0 সে হচ্ছে খুবই খারাপ। ঠিক আছে, তো ভারতের র্যাঙ্ক সেখানে ছিল 38। ঠিক আছে, আর যদি ওভারঅল দেশের মধ্যে বলা হয়, 180টা দেশের মধ্যে ভারতের স্থান কত, 96। কেমন, কি বলেছে, ভারতীয় স্থান তাহলে কত হবে, 96। এটা তোমাদেরকে আগের দিনও বললাম। দেখো কি বলে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক দুর্নীতি ধারণা সূচক 2024 সালে প্রকাশিত হয়েছে। 180টা দেশের মধ্যে ভারত 38 নম্বরে এবং 96তম স্থানে রয়েছে। ঠিক আছে, শীর্ষকে ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, মানে এই ডেনমার্ক 1, ফিনল্যান্ড 2, সিঙ্গাপুর 3। প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান কত নম্বর আছে, 135 নম্বরে আছে। বাংলাদেশ কত, 149 নম্বরে আছে। শ্রীলঙ্কা কত, 121 নম্বরে আছে। এটা কিন্তু কতর মধ্যে আছে, 180টা দেশের মধ্যে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের আজকে পরীক্ষাতে এসছে। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে দেখো বলছে কি, কোন কোষ প্রাচীর এবং কোষ পর্দা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। বলছে উদ্ভিদ কোষে কেবল কোষ প্রাচীর থাকে, নাকি প্রাণী কোষে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকে, নাকি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকে কিন্তু প্রাণী কোষে কেবল কোষ পর্দা থাকে। এটা হবে ঠিক। ঠিক আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকে, প্রাণী কোষে কেবল কোষ পর্দা থাকে। কেমন, কি বলেছে এখানে, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে একটি কোষ প্রাচীর নামে শক্ত স্তর থাকে, যা কোষকে আকৃতি দেয় এবং শক্তি দেয়, যেটাকে আমরা গাছের ছাল বলি। ঠিক আছে, সেটা আসলে কি কোষ মানে কোষ প্রাচীর, সেল ওয়াল। যদিও প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, তাদের কেবল কোষের ঝিল্লি থাকে, যা পদার্থের ভিতরে এবং বাইরে চলাচল নিয়ন্ত্রণ করে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমরা আজকে পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, যে সিসার রাসায়নিক সূত্র কি, সিসার রাসায়নিক সূত্র হচ্ছে পিবি। ঠিক আছে, সিসার রাসায়নিক সূত্র হলো পিবি। এটি ল্যাটিন শব্দ প্লাম্বাম থেকে নেওয়া হয়েছে, যার অর্থ সীসা। প্লাম্বিং শব্দটিও এই শব্দ থেকে নেওয়া হয়েছে, কারণ প্রাচীনকালে পাইপ তৈরি করা হতো সীসা দিয়ে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যে তোমাদের আজকে পরীক্ষাতে এসছে। দেখো এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক দিন পরীক্ষাতে আসছে। মানব দেহে লিপিড ও প্রোটিনের বাছাই, প্যাকেজিং, ট্যাগিং, বিতরণ কোথায় ঘটে, বলো কোথায় ঘটে। এটাকে বলা হয় গলগি বডিতে ঘটে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি বলে, পাওয়ার হাউস অফ সেল বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। রাইবোজোমকে কি বলে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রতিদিন আমি এটা তোমাদেরকে বলেছি, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, গলগি বডিকে তো কোষের ডাকঘর বলা হয়। লাইসোসোমকে কি বলে, আত্মহত্যার থলি, আত্মহত্যার থলি। ঠিক আছে, তো চলো এখানে তো কিছু আমি ফ্যাক্ট তোমাদেরকে লিখে দিয়েছি। কি না, গলগি বডিকে মানে গলগি যন্ত্রপাতিকে কোষের ডাকঘর বলা হয়। এখানে প্রোটিন এবং লিপিডের বাছাই করা হয়, ট্যাগ করা হয়, প্যাকেজ করা হয় এবং উপযুক্ত স্থানে বিতরণ করা হয়। রাইবোজোম প্রোটিন তৈরি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে এবং লাইসোসোম বর্জ্য পদার্থের হজম করে। এই জন্য লাইসোসোমকে কি বলা হয়, আত্মহত্যার থলি বলা হয়। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছে আজকে। দেখো বলছে কি, ভারত এবং কোন দেশের মধ্যে অজেয়া ওয়ারিয়ার 2025 নামের যৌথ সামরিক মহড়া প্রচলিত হয়েছে। এটা হচ্ছে ইউএস এর সাথে, যুক্তরাষ্ট্র ইউকের সাথে। ঠিক আছে, কি বলছে দেখো, এটা হচ্ছে চতুর্থ সংস্করণ। কবে হয়েছে, 17 নভেম্বর থেকে 30 নভেম্বর হয়েছে। কোথায় হয়েছে, বিদেশি প্রশিক্ষণ নোড মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ, রাজস্থানে হয়েছে। ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনীতে কে দিয়েছে, শিখ রেজিমেন্ট এর মধ্যে অংশগ্রহণ করেছিল। ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে কে করেছে, 2 ব্যাটালিয়ন 4th লাইট ব্রিগেড, রয়্যাল ওঝা মানে গোর্খা রাইফেলস। ঠিক আছে, তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট কি দাও, যেটা তোমাদের কোন তারিখে হয়েছে, কত নম্বর সংস্করণ ছিল, ভারতের কোথায় হয়েছে, রাজস্থান, আর কে ভারতের হয়ে কে সাথ দিয়েছে, কে দিয়েছে বলতো, শিখ রেজিমেন্ট। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল আজকে। দেখো বলছে কি, যে 2025 সালের জানুয়ারি মাসে ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো সংস্থার চেয়ারম্যান হিসেবে কে নিম্নলিখিত
কাকে নিযুক্ত করা হয়েছে? এটা কি হচ্ছে ডক্টর ভি নারায়ণকে নিযুক্ত করা হয়েছে। কবে? 14ই জানুয়ারি, ঠিক আছে, 14ই জানুয়ারি। আর এর আগে মানে ইনার আগে কে ছিলেন? ইনার আগে ছিলেন এস সোমনাথ, ঠিক আছে। তো তোমরা মনে রাখবা কবে হয়েছে, 14ই জানুয়ারি 2025। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল আজকে। দেখো বলছে কি 2025 সালে কতজনকে টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? টোটাল 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এই পদ্ম পুরস্কার মধ্যে পদ্মশ্রী, পদ্মভূষণ, ঠিক আছে, এইসব মানে পুরস্কারও অ্যাড করা আছে। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি 2025 সালে টোটাল 139 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী তিনটাই এর মধ্যে ছিল। এর মধ্যে কি 7 জন পেয়েছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। 7 জন পদ্মবিভূষণ পেয়েছে, 19 জন পদ্মভূষণ পেয়েছে, 113 জন পদ্মশ্রী পেয়েছে। এই পুরস্কারদের মধ্যে 23 জন মহিলা, 10 জন বিদেশি, মানে 23 জন মহিলা ছিল, যার মধ্যে 10 জন বিদেশি, এনআরআই, পিআইও, ওসিএ এবং 13 জন মরণোত্তর পুরস্কার প্রাপ্তরাও ছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার তোমার কত? 139। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। দেখো বলছে কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025 কাকে? এই প্রশ্ন তো ডেলি আসছে, ডেলি। কে কে পেয়েছে? মনু ভাকর পেয়েছে। মনু ভাকর ছাড়াও আর কে কে পেয়েছে বলো তো? দেখো মনু ভাকর ছাড়াও আর পেয়েছে হচ্ছে, এক সেকেন্ড, দেখো মনু ভাকর ছাড়াও আর কে পেয়েছে? মনু ভাকর শুটিং এ পেয়েছে। এটা তোমাদের দেখো আজকে নিয়ে 5 নম্বর দিন যে এই পরীক্ষাটা এসছে। ডি গুকেশ পেয়েছে দাবাতে, হরমনপ্রীত সিং পেয়েছে হকিতে, প্রবীণ কুমার পেয়েছে প্যারা জাম্পিং বা প্যারা অ্যাথলেটিকা, ঠিক আছে। এই কোশ্চেনটাও 3 থেকে 4 বার এসছে। মনু ভাকর তো ডেলি আসছে, ঠিক আছে। হরমনপ্রীত সিং আর ডি গুকেশ এখন পর্যন্ত বাকি আছে, ওই জন্য এখনো 1 মাস পরীক্ষা হওয়া বাকি আছে। কেমন? তো এই ছিল তোমাদের আজকে কোশ্চেন, বুঝলো তো? সব যে কটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসেছিল সেগুলো সবই সলভ করে দিলাম। এবার তোমরা যারা 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 আজকে পরীক্ষাটা দিয়েছো তারা মিলিয়ে নাও কতগুলো অ্যান্সার তোমার ঠিক হয়েছে, কতগুলো তোমাদের অ্যান্সার ভুল হয়েছে। কেমন? আর বাকি তো তোমরা দেখলেই কতগুলো কোশ্চেন আজকে রিপিট হয়েছে, প্রায় 4 থেকে 5টা কোশ্চেন রিপিট হয়েছে, মানে পুরোনো দিনের কোশ্চেন আজকে এসছে, ঠিক আছে। তাই তোমাদেরকে বলছি ক্লাসটা শুরু থেকে শেষ অবধি করে নাও। আমি এখানে যেগুলো যেগুলো প্রশ্ন এসছে সেগুলো তো করাচ্ছি, প্লাস কিছু মানে ফ্যাক্ট সেই রিলেটেড কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো থেকে তোমার নেক্সট শিফটে পরীক্ষা মানে আসার প্রবল সম্ভাবনা। কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।